দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। তখন সরাসরি স্ক্রিনে তোমার দশম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। প্রথম, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটি হলো উত্তর হবে সন্ন্যাসীর পায়ের ধুলো। নকল পুলিশে যে হরিদা ঘুষ নিয়েছিল উত্তর হবে 8 আনা। ইন্দ্রজিতের স্ত্রীর নাম উত্তর হবে প্রমীলা। মিথ্যেবাদী কোথাকার? বক্তা হচ্ছে জগদীশ বাবু। প্রলয়াস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো অগ্নিবাণী। সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন উত্তর হবে একজন ডাক্তার। কর্মধারয় সমাসের প্রাধান্য থাকে পরপদের অর্থে। উপনগরী সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে। 2 থেকে রয়েছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেলেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেয়। সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। জগদীশবাবু হরিদাকে প্রণামী হিসাবে কী দিতে চেয়েছিলেন? জগদীশবাবু হরিদাকে প্রণামী হিসাবে 101 টাকা দিতে চেয়েছিলেন। বিদায় এবে দেহ বিধমুখী। কে কার কাছে বিদায় চেয়েছেন? রাবণপুত্র ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। আসছে নবীন। নবীনের আগমনের হেতু কী? নবীনের আগমনের কারণ হলো জীবনহারা অসুন্দরের বিনাশ সাধন। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়েছিল? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হয়েছিল। ওলকবি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ওল কপি ওলের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? যদি উপমান উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় তবে তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন কথামৃত, কথারূপ অমৃত। 3 থেকে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? সেই দুর্লভ জিনিসকে কিভাবে পেয়েছিল? বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকেই দুর্লভ জিনিস বলা হয়েছে। সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া যায় না, অর্থাৎ বিশেষ ব্যক্তি যারা তিনি কাউকেই তার পা স্পর্শ করতে দেন না। জগদীশবাবু খুব কৌশলে তার পায়ের ধুলো পেয়েছিলেন। তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী পা এগিয়ে নতুন খড়ম পড়ার ফাঁকে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। বক্তা কেন ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চান না? ইতিপূর্বে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে 2 বার পরাজিত করেছেন, অথচ মৃত রামচন্দ্র পুনরায় বেঁচে উঠে বীরবাহুকে হত্যা করেছেন এবং সাগরে সেতু বেঁধে রামের সৈন্যরা লঙ্কা আক্রমণ করেছে। স্বয়ং বিধাতা রাবণের বিপক্ষে রয়েছে, না হলে সাগরের জলে কখনো শিলা ভাসে না। হতভাগ্য রাবণ তাই আসন্ন যুদ্ধকে কাল সমর বলেছেন। তার একমাত্র জীবিত পুত্র ইন্দ্রজিৎ, তিনি রাক্ষসকুলের ভরসা। তাই ইন্দ্রজিৎ নিহত হলে কনকলঙ্কা একেবারেই শূন্য হয়ে যাবে। পিতা রাবণ জীবিত ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চান না। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দরকে ভেঙে আবার গড়তে জানার তাৎপর্য লেখো। চিরসুন্দর হলেন মহাকালরূপী শিব। শিব এক ধরনের রক্ষক ও সংহারক। সংহারক রূপে তিনি ভয়ঙ্কর, নৃত্য পাগল। যা কিছু জরাজীর্ণ পুরাতন স্থবির সব তিনি ধ্বংস করেন, তারপর নতুন সৃষ্টিতে মেতে ওঠেন। পুরাতনকে ভেঙে নতুনকে আহ্বান করাই হলো তার কাজ। ভাঙার গড়াই তার নিত্য খেলা। এই ভাঙা গড়ার খেলাতেই জগতের যাবতীয় সুখ দুঃখ পরিচালিত হয়। ভাঙার কাজে তিনি অসুন্দরকে ধ্বংস করেন, আর গড়ার কাজে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করেন। 4 থেকে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনি বিরাগী। বক্তাকে তার এরূপ জিজ্ঞাসার কারণ কি? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হলো ভবতোষ। ভবতোষ তার বন্ধুরা জানে হরিদা মাঝে মাঝেই বহুরূপী সাজেন। জগদীশবাবুর বাড়িতে হরিদা একটা জবর খেলা দেখাবেন, তাও তারা আগে থেকেই জানত, কিন্তু বিরাগী হরিদাকে তারা চিনতেই পারেনি।
খুব অদ্ভুত সাজ এবং অভিনয় ছিল হরিদার। একেবারে আদুর্গা, তার ওপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট্ট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুরে শুকনো সাদা চুল, ধুলোমাখা পা, হাতে একটা ঝোলা, সেই ঝোলার মধ্যে গীতা। গীতা বের করে তিনি কিছু একটা দেখছেন আর নিজের মনেই হাসছেন। ভবতোষ ও তার বন্ধুদের মনে হলো বিরাগী এই জগতের সীমার ওপর থেকে হেঁটে চলে এসেছেন। তার দৃষ্টি শান্ত ও উজ্জ্বল। এই দৃষ্টি যেন এক প্রকৃত সংসারত্যাগী সন্ন্যাসীর দৃষ্টি। আসলে হরিদাস শুধু পোশাকের বাস্তবতায় নয়, আত্মিক উপলব্ধিকেও একজন সত্যিকারের বিরাগী হয়ে উঠেছিলেন। তাই ভবতোষ তাকে চিনতে পারেননি, কিন্তু হরিদা বাড়িতে সাজের চিহ্ন দেখে আশ্চর্য হয়ে ভবতোষ তাকে এরূপ প্রশ্ন করেছে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাবাবুর সামনে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়, তার জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়। সব্যসাচী মল্লিক পরাধীন দেশের রাজবিদ্রোহী, স্বাধীনতা সংগ্রামী। দেশের মুক্তির জন্য তিনি সব কিছু ত্যাগ করে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অনেকগুলি ভাষাও তিনি পারদর্শী। নিজের পরিচয় প্যারাচেন্দ্র লিখবে। নিজের পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নিজের নাম বলেন গিরিশ মহাপাত্র। তার পোশাকও ছিল অদ্ভুত। তেলের খনিতেই কাজ করতেন বলে জানান তিনি। বর্মা থেকে তিনি রেঙ্গুনেও এসেছিলেন। তার ট্রাক থেকে একটা টাকা, লোহার কম্পাস, মাপ করার জন্য কাঠের ফুটবল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই, একটা গাঁজার কলকে বার হয়। পুলিশের কর্তা নিমাবাবু তাকে জিজ্ঞাসা করেন তিনি গাঁজা খান কিনা। তার উত্তরে গিরিশ মহাপাত্র বলেন গাঁজার কলকেটা তিনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন, কারো যদি লাগে তিনি দিয়ে দেন, আর কেউ গাঁজা তৈরি করে দিতে বলে তিনি করে দেন। তার নিজের গাঁজা না খাওয়ার কথা কেউ প্রায় বিশ্বাস করেনি, কিন্তু গিরিশ মহাপাত্রের কথাবার্তা শুনে, তার সাজ পোশাক, আচার ব্যবহার দেখে সকলেই নিশ্চিত হয় যে এই গিরিশ মহাপাত্র কখনোই সব্যসাচী মল্লিক হতে পারে না। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে খানিকক্ষণ পুলিশ স্টেশনে তার সঙ্গে তামাশা করে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়। নূতনের কেতন উড়িয়ে কালবৈশাখী ঝড়ের আবির্ভাব তাৎপর্য বিশ্লেষণ করো। কাজী নজরুল ইসলাম ছিলেন যাবতীয় অসুন্দর ও অমঙ্গলের বিরুদ্ধে মূর্তিমান বিদ্রোহ। সমসাময়িক বাংলা তথা ভারতে নেমে এসেছিল অবক্ষয়ের অন্ধকার। পরাজিত হয়েছিল সত্য, সুন্দর ও সামাজিক মঙ্গলের ইতিবাচক কর্মপ্রয়াস। চারিদিকে অসুন্দরের দাপাদাপি কবির মনকে ব্যথিত করেছিল। একদিকে ব্রিটিশ শাসন, অন্যদিকে সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ। এই দুয়ের টানাপোড়েনে সুবুদ্ধির বিবেক হয়েছিল দিশাহারা। এই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনে কবি অলৌকিক কোনো শক্তির আবির্ভাব কামনা করেছেন। এই আশাবাদের সূত্রে ধ্বংসরূপী মহাকাল শিব কবির অভিপ্রেত অতিথি হয়ে উঠেছেন। তার আগমন বার্তা কবিকে উল্লাসিত করেছে। তিনি জানেন শিব হলেন ধ্বংসরূপী রক্ষক। তিনি ভেঙে গড়ে আবার গড়ে ভাঙেন। ভাঙা গড়াই তার একমাত্র খেলা, বা ভাঙা গড়াই তার একমাত্র খেলা। ধ্বংসরূপী শিব প্রলয় অঙ্কার, জড়জীর্ণ প্রাণ ধ্বংস করতে তিনি ভয়ঙ্কর মূর্তিতে আসেন। কালবৈশাখী ঝড় যেন আপাত দৃষ্টিতে বিধ্বংসী, কিন্তু তার পশ্চাতে থাকে নবসৃষ্টির আশ্বাস। তেমনি শিবও একধারে ধ্বংসরূপী সৃষ্টিকর্তা। তার আগমনে নতুন কেতন ওড়ার ঘটনা পুরাতন জরাজীর্ণ ধ্বংস করে নবসৃষ্টির সূচনা করে। পড়েছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 4। তাই আজও তার বুকের রক্তে তৃষা। কার বুকে কেন তার তৃষা বলে বক্তা মনে করেছেন, এই উক্তির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও। সত্যনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাটকে বাংলার নবাব সিরাজ এই উক্তিটি করেছেন। একসময় হয়তো লাখে লাখে পলাশ ফুল ফুটে প্রান্তটি রাঙা হয়ে থাকতো, সেই কারণে স্থানটির নাম পলাশী। রক্তবর্ণের পলাশ ফুল ভরা পলাশী যেন আজ যুদ্ধ রক্তক্ষয়ের তৃষ্ণার্ত তৃষ্ণায় হবে না, রক্তাক্ষয়ের তৃষ্ণায় তৃষ্ণার্ত হবে। ঘরে বাইরের ষড়যন্ত্রের শিকার সিরাজউদ্দৌলা। প্রথম সেনাপতি মির্জাফরের নেতৃত্বে সেই ষড়যন্ত্রের জাল ক্রমশ বিস্তারিত হয়েছে। অধিকে সিরাজের নিজের মাসি ঘসলি বেগম প্রতিহিংসা পরায়ণ হয়ে সিরাজের পতনের জন্য হীন কর্মে লিপ্ত। বিচক্ষণ সিরাজ বুঝতে পেরেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের এই খেলা সহজে শেষ হবে না। এর ফলস্বরূপ ইংরেজ কোম্পানি আরও মরিয়া হয়ে উঠবে। সিরাজকে ক্ষমতাচ্যুত করতে পলাশী যুদ্ধে জয়লাভের কোনো আশা তিনি দেখতে পাচ্ছেন না। পলাশ ফুলে লাল হয়ে থাকা পলাশী যেন রক্তের তৃষ্ণায় আকুল হয়ে আছে।
উক্তিটি সিরাজের বেদনাদীর্ণ হৃদয়ের হাহাকার ছাড়া আর কিছুই নয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কে কার সম্পর্কে এই মন্তব্য করেছেন, তার সম্পর্কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কী? সত্যেন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলার নাট্যাংশে নবাব সিরাজউদ্দৌলার পত্নী লুৎফান্নিসা ঘসরি বেগম সম্পর্কে এই কথা বলেছেন। ঘরে বাইরে ষড়যন্ত্রের শিকার হয়ে সিরাজ যখন বিচলিত, সেই সময় নবাবের মাসি ঘসেটি রাজদরবারে প্রবেশ করেন। এরপর একের পর এক তীব্র বাক্যবাণে তিনি সিরাজকে জর্জরিত করতে থাকেন। ঘসেটি প্রতিটি বাক্যই বিষ মাখানো তীরের মতো যেমন সিরাজের হৃদয়ে বিঁধে যায়, তেমনই সেখানে উপস্থিত সিরাজের পত্নী লুৎফার অন্তরকেও ক্ষতবিক্ষত করে। তিনি বুঝতে পারেন ঘসেটি সাক্ষাৎ প্রতিহিংসার প্রতিমূর্তি, যিনি লুৎফার স্বামী সিরাজেরও শওকত জংয়ের মতোই নির্মম পরিণতি চান। ঘসেটি বলেন, চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না, আজীবন আমার ওই মতো কেঁদে কেঁদে কাটাতে হবে। লুৎফা উপলব্ধি করেন ঘসেটির সর্বাঙ্গে অতৃপ্তির জ্বালা, নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে আগুন আর অঙ্গ সঞ্চালনের ভূমিকম্পের অনুসরণ। ঘসেটিকে সহ্য করতে না পেরে লুৎফান্নিসা তাকে অবিলম্বে মতিঝিলে পাঠিয়ে দিতে বলেছেন। উক্তিটির মধ্যে ঘসেটি সম্পর্কে লুৎফার ভীতিও এবং আশঙ্কায় প্রকাশ পেয়েছে। 6 থেকে রয়েছে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। গাছের অনেক দূরে উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। গাছে উঠে যাওয়া বলতে বক্তা কী বুঝেছেন? এখানে মই কেড়ে নেওয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে কেন? বক্তা অর্থাৎ বিশ্বরন্ধর প্রচুর অর্থের মালিক হলেও বুদ্ধির দিক থেকে কিঞ্চিত কমজোর, অথচ তার ইচ্ছে হলো পরবর্তী নির্বাচনে বিনোদ ভরের মতো এমএলএ তথা হবু মন্ত্রীর বিরুদ্ধে লড়াই করা। ক্ষিতীশ বিষ্ণুচরণের বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক হিসাবে তাকে পরামর্শ দিয়ে এবং বক্তার বিষয়বস্তু লিখে দিয়ে সাহায্য করত। বরং বলা যুক্তিযুক্তদের ক্ষিতীশের লেখা বক্তৃতার ভরসাতেই সে বিনোদ ভরের সঙ্গে যুদ্ধে নামার সাহস পেয়েছিল। ক্ষিতীশের ইচ্ছাশক্তির পরিচয় পেয়েই সে তার ওপর চোখ বন্ধ করে ভরসা করত। এছাড়া ক্ষিতীশের জীবন দর্শন ও বুদ্ধিবৃত্তিও অনেক পরিচয় সে পেয়েছিল। এছাড়া ক্ষিতীশ তাকে বুঝিয়েছিলেন যে বিনোদ ভরের বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বিষ্ণুচরণকে আর বিপক্ষ সংস্থানগুলোতে ঢুকতে হবে। তাই ক্ষিতীশের সাহায্যে সে বিনোদ ভর যে ক্লাবের সভাপতি, সেই জুপিটার ক্লাবের বিপক্ষ অ্যাপোলো ক্লাবের সভাপতি হতে উন্মত্ত হয়ে ওঠে। এমনকি তার জন্য সে 7,000 টাকা অনুদান দিতেও রাজি হয়ে যায়। একেই বিষ্ণুচরণ গাছে ওঠা বলে উল্লেখ করেছে। প্যারা চেঞ্জ করে লিখবে, ক্ষিতীশের স্ত্রী লীলাবতী তার প্রজাপতি টেলারিং শপের নতুন দোকানের সেলামি বাবদ বিষ্ণুচরণকে 5,000 টাকা দিয়েছিল। ঘটনাক্রমে সেখানে উপস্থিত ক্ষিতীশ বিষয়টি জেনে স্থির করে ফেলে যে এই 5,000 টাকা তাকে পুনরুদ্ধার করতে হবে, কারণ এভাবেই সে লীলাবতীর মন জয় করে তার কাছে কড়ির খাওয়া পড়ার বিষয়টি ঠিকঠাক করে ফেলতে পারবে। এই মতলবে সে বিষ্ণুচরণকে ওই 5,000 টাকা ফেরত দিতে বলে ও অ্যাপোলো ক্লাবের অনুদান হিসাবে 2,000 টাকা এবং কড়ির কস্টিউম কেনার জন্য 100 টাকার অঙ্গীকার করিয়ে নেয়। এত টাকার লোকসানে বিধ্বস্ত হয়েও বিষ্ণুচরণ কিছু করার ছিল না, কারণ এই টাকা না দিলে ক্ষিতীশ তার বক্তৃতা লিখে দেবে না বলে জানিয়েছিল। এই পরিস্থিতিতে দৃশ্যতই বিধ্বস্ত বিষ্ণুচরণ উপরিক্ত উক্তিটি করেছিল। পরের প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার উক্তি? এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? দেখে নাও, আমি এর মুখে বলছি না, উত্তরে দেখে নাও ভালো করে। আমি আস্তে স্ক্রল ডাউন করছি। 7 দাগে রয়েছে প্রতিবেদন রচনা করো, যে কোনো একটি প্রশ্নের মান 5। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এ বিষয়ে সংবাদপত্রের জন্য কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। চৈত্র মাসের সূচনাতেই প্রকৃতি রাজ্যে নেমে এসে জাবদাহের আগুন, কিন্তু রাজ্যের অমর সাধারণ মানুষ বেশ কয়েক মাস ধরেই পুড়ছে মূল্যবৃদ্ধির আগুনে। চাল, গম, আলু থেকে শুরু করে প্রতিটি নিত্য ব্যবহার্য জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। দিন দিন সোনার দাম যেমন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, তেমনই চাল, ডাল, মাছ, তরিতরকারি এবং ওষুধ ও অগ্নিমূল্য
সরকারি এবং আধা সরকারি কর্মচারী ও অন্যান্য উচ্চ বেতনভোগীদের অবশ্য মূল্যবৃদ্ধির অনুপাতে বেতন বাড়ছে। অধিকাংশ মানুষ এবং তাদের পরিবার আজ এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে চলছে। নিম্নবিত্ত মানুষ আজ সন্তানকে দুমুঠো অন্ন তুলে দিতে ব্যর্থ হচ্ছে। এদিকে বারবার ডিজেল এবং পেট্রোলের মূল্যবৃদ্ধি হওয়াতে অবস্থা আরও চরম জায়গায় পৌঁছচ্ছে। অর্থনীতিবিদ এবং কৃষিবিদরা জানিয়েছেন যে পর্যাপ্ত বৃষ্টি না হলে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে। কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক গ্রামে একটা গোটা পরিবার চরম দারিদ্র্যের থেকে মুক্তি পেতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সুতরাং কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায় তবে দেশ এক চরম সর্বনাশের অবস্থায় এসে পৌঁছাবে। পরের প্রশ্ন, বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। নিজস্ব সংবাদদাতা, ঠিকানা আর ডেটটা বসাবে। গতকাল মহা ধুমধাম করে কৃষ্ণনগর রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। মাননীয় জেলাশাসক, তোমরা তোমাদের জেলাশাসকের নাম লিখবে শ্রী বিজয় ভারতী মহাশয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী চৈতালি সরকার, তোমরা তোমাদের শিক্ষিকা বা শিক্ষকের নাম লিখবে। স্বাগত ভাষণে বলেন, বাঙালি কাছে আজকের দিনটি বড়ই পবিত্র এবং সম্মানের। মাতৃভাষার জন্য যারা আত্মবলিদান দিয়েছিলেন তাদের আজকে শ্রদ্ধা জানানোর দিন। অনুষ্ঠানের উদ্বোধন মাননীয় জেলাশাসক বলেন, মাতৃভাষার বিকাশ ছাড়া কোনো জাতি বড় হতে পারে না। আধুনিক যুগ যতই উন্নত অগ্রসর হোক, মাতৃভাষার গুরুত্ব আমাদের বজায় রাখতেই হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রখ্যাত সাহিত্যিক সুধীর চক্রবর্তী বলেন, শুধু অনুষ্ঠান করলেই 21শে ফেব্রুয়ারির মাহাত্ম্য শেষ হয়ে যায় না। বাংলা ভাষা এখন নানাভাবে আক্রান্ত। বাঙালিরাই এখন বাংলা ভাষাকে অবহেলার চোখে দেখতে শুরু করেছে। বাংলা ভাষাকে বাঁচাতে হলে 21শে ফেব্রুয়ারির এই অলৌকিক ভোরকে সামনে রেখে আমাদের শপথ নিতে হবে। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত চেতনায় বাংলা ভাষা শীর্ষক গীতি আলেখ্যটি উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। সবশেষে প্রধান শিক্ষিকা চৈতালি সরকারের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা স্টুডেন্ট দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে। বছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নাগার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে না কোশ্চেন পেপারটা।